অনুশোচনা আসে, সে যদি অনুতপ্ত হয়, তাহলে সে পরিশুদ্ধ হতে পারে এবং ভালো কিছু সৃষ্টিও করতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুরকে যেমন বলেছিল যে আপনি সহজ করে লেখেন না কেন, তো বলছি যে সহজ করে লিখতে বলে আমাকে সহজ কথা যায় না লেখা সহজে। এটা আমার বেলা কালাম ফয়জি প্রায় বলে যারা আপনি লেখেন না কেন, আপনি একটু ভালো লিখতেন। আচ্ছা, লেখা তো একটা ফরমেশ করে লেখক না, লেখার একটা তাগিদ করতে পারি। আমি গত 1 বছর অর্থাৎ 5ই আগস্টের আগ পর্যন্ত আমি বসে বসে রাত্রিবেলা লিখতাম প্রায় 100 বিষয়, কিন্তু তখন আমার মনে মনে এটা রোমান্টিসিজম কাজ করতো, আন্দোলন সংগ্রামের ছোটায় বার্ষিক অবস্থা থেকে আমি আমার শৈশব থেকে লিখতে লিখতে অনেক দূর আসলাম। কিন্তু 5ই ডিসেম্বর পরে আমি ভেবে গেছি এখন আমরা একটা তাগিদ অনুভব করি না কেন। বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে থেকে পরিত্রাণ পাওয়ার পথটা আমি চারিদিকে দেখি বন্ধ, অথবা ব্যক্তি বিকাশ ঘটে, অথবা একটি আদর্শ পথ ধরা বা চলা সে মনের মধ্যে আসে। যদি তার মধ্যে কোনো খারাপ কিছু থাকে, সে করার মধ্যে যদি তার মধ্যে অনুশোচনা আসে, সে যদি অনুতপ্ত হয়, তাহলে সে পরিশুদ্ধ হতে পারে এবং ভালো কিছু সৃষ্টিও করতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুরকে যেমন বলেছিল যে আপনি সহজ করে লেখেন না কেন, তো বলছি যে সহজ করে লিখতে বলে আমাকে সহজ কথা যায় না লেখা সহজে। এটা আমার বেলা কালাম ফয়জি প্রায় বলে যারা আপনি লেখেন না কেন, আপনি একটু ভালো লিখতেন। আচ্ছা, লেখা তো একটা ফরমেশ করে লেখক না, লেখার একটা তাগিদ করতে পারি। আমি গত 1 বছর অর্থাৎ 5ই আগস্টের আগ পর্যন্ত আমি বসে বসে রাত্রিবেলা লিখতাম প্রায় 100 বিষয়, কিন্তু তখন আমার মনে মনে এটা রোমান্টিসিজম কাজ করতো, আন্দোলন সংগ্রামের ছোটায় বার্ষিক অবস্থা থেকে আমি আমার শৈশব থেকে লিখতে লিখতে অনেক দূর আসলাম। কিন্তু 5ই ডিসেম্বর পরে আমি ভেবে গেছি এখন আমরা একটা তাগিদ অনুভব করি না কেন। বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে থেকে পরিত্রাণ পাওয়ার পথটা আমি চারিদিকে দেখি বন্ধ। আরো অনেক কিছু এই বইয়ের মধ্যে দিয়ে মানুষের সামনে আমরা তুলে নিয়ে আসতে পারি। আর সবচেয়ে বড় দায়িত্বশীল কাজটি করেন প্রকাশকরা, যিনি লেখক তার চিন্তা চেতনাকে যে প্রকাশক সাহস করে সামনে ধরেন, আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকা সত্ত্বেও তিনি হচ্ছেন মূল পৃষ্ঠপোষক আমাদের সাহিত্য জগতের, আমাদের মনন পরিবর্তনের, আমাদের অগ্রগতি কিংবা আমাদের থেমে যাওয়া এই সবের মধ্যে। কারণ আমরা কিছুদিন আগেও তো দেখেছি, এই কিছুদিন আগে আমাদের এক পররাষ্ট্রমন্ত্রী ছিলেন পালিয়ে যাওয়া সরকারের, তিনি বলেছেন ভারতের বিজয় মানে আমাদের বিজয়, ভারতের উন্নয়ন মানে আমাদের উন্নয়ন। বুঝতে পেরেছেন তো? এইভাবে ঠিক এই বাক্যে তিনি বলেছেন। তেমনটা আমরা দেখেছি এখনকার পররাষ্ট্র বিষয়ক জন্য উপদেষ্টা তার বক্তব্য আমরা দেখি। এর মধ্য থেকে নির্যাস নিয়ে নিতে হবে আমাদেরকে, আসলে আমরা কোনটা অনুসরণ করব, কোনটাকে সত্য বলে ধরে নেব। কবি ও নেতা ও কবির মধ্যে কালাম ফয়জি সাহেব অনেক কিছু লিখেছেন। এর আগেও তার একটি গ্রন্থ আমার পড়ার সুযোগ হয়েছে, সেটির নাম হচ্ছে শ্রেষ্ঠ বাঙালি, যতটা মনে পড়ে। সেখানেও তিনি কিছু বরেণ্য ব্যক্তিদের জীবনী সম্পর্কে লিখেছেন, 101 জন সম্ভবত, তার মধ্যে থেকে অনেক কিছু শেখার আছে। আজকে বাংলাদেশের প্রেক্ষিতে তরুণ এবং চিন্তাশীল লেখকদের অনেক বেশি প্রয়োজন বলে আমি মনে করি। কারণ কোনো কিছুকে থামিয়ে দেওয়ার জন্য কিংবা কোনো কিছুকে অগ্রসর হওয়ার জন্য যে একটা প্রেরণা লাগে, সেই প্রেরণাটা লেখনের মাধ্যমে অনেক কিছু হয়। আমরা এক সময় বই পড়েছি, আপনারা এই প্রজন্মের অনেকে দেখেন নাই আমাদের প্রাথমিক শিক্ষা জীবন কিংবা উচ্চ বিদ্যালয়ের শিক্ষা জীবন। পায়ের যে স্পঞ্জ থাকে, স্পঞ্জ 2 বেল্টের, সেই স্পঞ্জ কখনো ফোড়া দিয়ে জোড়া লাগিয়ে পায়ে পড়েছেন? এই প্রজন্মের অনেকে পড়েন না, এখানে হয়তো অনেকে পড়তে পারবে। ভুলে গিয়েছে বাসায় গেলে মায়ের চর, বাবার পিটুনি, বড় ভাইয়ের বকুনি না খেতে হয়, এই জন্য এই স্পঞ্জ আগুনে পুড়ে জোড়া লাগিয়ে সঠিক করে তারপরে বাড়িতে গিয়েছি। স্কুল থেকে যখন বাড়িতে ফেরত গেছি, ঝমঝমে বৃষ্টি নেমেছে, গায়ের জামা খুলে বইগুলোকে সঠিক রেখেছি, খাতা বই কলম সঠিক রেখেছি, শরীর ভিজতে দিয়েছি কিন্তু বই ভিজতে দিইনি। মনে করে দেখেন
দাদার আমার চেয়ে আরো বেশি মনে থাকার কথা। রাস্তার পাশ থেকে কলা গাছের পাতা কিংবা কচু পাতা বড়, সেটাকে মাথায় ছাতা হিসেবে ব্যবহার করে বাড়িতে ফিরে যায়।